দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে। আমি সরি টু সে, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। কেন আপনারা এসআইআর কে বন্ধ করতে চাইছেন এটা বাংলার মানুষ বুঝে গেছে, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি, যে এসআইআর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ইলেকশন হবে না। আর এসআইআর যদি আপনি বন্ধ করার চেষ্টা করেন, আপনি পারবেন না, তাহলে কিন্তু অন্য পদ্ধতিতে ইলেকশন হবে। এবার কোনটা আপনি চান সেটা দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসআইআর কমপ্লিট করতে না দেন তাহলে অন্যরকম ভোট হবে, পরিষ্কার বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু অন্যরকম ভোটটা কিরকম হবে সেটা অবশ্য তিনি বলতে চাননি। আমরা আজকেও দেখতে পেলাম সত্যি কি এবার অন্য রকমের ভোট হবে। বিজেপির নেতারা চাইছেন বুথের মধ্যেও কেন্দ্রীয় বাহিনী থাকুক। বুথের মধ্যেও কি সেনাবাহিনী থাকবে, মানে আধা সেনাবাহিনী থাকবে? তাহলেও কি এই রাজ্যে পরিবর্তন আসবে? চুরি দুর্নীতি রিগিং আটকানো যাবে? কেন্দ্রীয় বাহিনী কার হাতে থাকবে সে নিয়েও কি বৈঠক হয়ে গেল গত সোমবারে? কার হাতে থাকবে কেন্দ্রীয় বাহিনী সবটা শোনাবো। আজকে এসআইআর সংক্রান্ত বেশ কিছু আপডেট আমি আপনাদের দেব, কিন্তু তার আগে এই বড় ঘটনাটা আমি আপনাদের বলতে চাই, যেটা না বললে দুজন বাঙালির আত্মবলিদানকে সম্মান জানানো হবে না। দাড়িভিট কাণ্ড আপনাদের মনে আছে? 2018 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে বাংলার শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার বদলে দুজন উর্দু শিক্ষককে নিয়োগ করছিল এবং সেই বিক্ষোভে পুলিশের তরফ থেকে নাকি গুলি চালানো হয়। 4 বছর তদন্ত করেও সিআইডি কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা এই তদন্তের শেষ অবধি যেতে পারেনি। স্কুলের 2 প্রাক্তন ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে তদন্ত হবে, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই একই নির্দেশ বহাল রাখলো। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে এনআইএ তদন্ত আমরা চাই না। কেন? এটাই তো বড় প্রশ্ন। দাড়িভিট স্কুলে গুলি চললো, তাপস বর্মন রাজেশ সরকারের মৃত্যু হলো, কি এসে গেল এনআইএ তদন্ত হলে? আসল দোষীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন আড়াল করতে চাইছে? অন্য ধর্মের বলে, তার নামাঙ্কিত দুধেল গাই বলে, ভোটের আগে দুধেল গাইদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাড়িভিট স্কুলে এনআইএ তদন্ত বন্ধ করতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেল? ভাবতে হবে বাংলার মানুষকে। 2026-এ ভোটের বাটন টেপার আগে ইভিএম এ মানুষকে ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2 প্রাক্তন ছাত্র এই দাড়িভিট স্কুলে তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যুর এনআইএ তদন্ত আটকাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হেরে যাওয়ার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল, এরপর হয়তো প্রধান বিচারপতির বেঞ্চে যাবে, তারপর হয়তো সুপ্রিম কোর্টে যাবে। কেন? 2 বাঙালির মৃত্যুর তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন আটকাতে চাইছে? এবার এটা বাংলার ভোটারদের ভেবে দেখতে হবে। বুথের মধ্যেও কি সেনাবাহিনী থাকবে? এটাই এখন এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। বুথের মধ্যেও কি আধা সেনা থাকবে? সেনা তো নামানো হয় না, আধা সেনা নামানো হয়, সিআরপিএফ সিআইএসএফ আপনারা জানেন। এবার কি বুথের মধ্যেও আধা সেনা? তারাই কি এবার ভোটার কার্ড বা আধার কার্ড চেক করে তবে ভোট দেওয়ার পারমিশন দেবে? এমন একটা প্রস্তাব বিজেপি নেতৃত্বের তরফ থেকে আসা হয়েছে। সোমবার একটা মিটিং এ হলো এবং দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যেটুকু জানতে পারছি ইলেকশন কমিশন বা আমাদের এখানে ইলেকশন আধিকারিকের দপ্তর থেকে কোনো কিছু বলা হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এবার পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, এই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থেকেও লাভটা কি হবে? আমরা যে হিসেবটা দেখছিলাম যে 2021-এর বিধানসভা ভোটে এই রাজ্যে প্রায় 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, মানে কত? প্রায় 11,000। এক কোম্পানি মানে হচ্ছে 100 জন। একটা কোম্পানিতে 100 জন থাকে, ওই 100 জনের মধ্যেই সেই কোম্পানির রাঁধুনি, ড্রাইভার বা অন্য সবকিছু কাজ যারা করেন তাদেরকেও ধরা থাকে। মোটের ওপর একটা কোম্পানিতে ওই 90 থেকে 92 জন মোটামুটি অস্ত্র ধরে যুদ্ধ করতে যেতে পারেন, মানে কাজ করতে যেতে পারেন। 100 জনের মধ্যে 100 জনই কিন্তু অস্ত্র হাতে লড়াই করতে পারেন, প্রত্যেকেই বন্দুক হাতে গুলি চালাতে পারেন, কিন্তু এদের মধ্যে থেকে এক কোম্পানি থেকে 90-92 জনকে প্রতিদিন ডিউটির জন্য পাওয়া যায়। কারণ ওই যে বললাম 8 জনের মধ্যে রাঁধুনি, ড্রাইভার, অনেক অনেক তল্পি বাহক এরকম জিনিসপত্র থাকে। মোট 1100 কোম্পানি বাহিনী ছিল, মানে প্রায় 11,000 বাহিনী দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এই যে 2024-এর যে লোকসভা ভোট হলো সেখানে বাহিনী আরো বাড়ানো হয়েছিল।
এবং এক একটা দফাতে 2021-এও এক একটা দফাতে আরো অনেক বেশি বাহিনী বাড়ানো হয়েছিল, এটাও আপনারা জানেন। কিন্তু প্রশ্ন বাহিনী নিয়ে নয়। যদি ভারতবর্ষের সমস্ত সিআরপিএফ, সমস্ত সিআইএসএফ কে এই রাজ্যের ভোটে নামিয়ে দেওয়া হয় এবং সেই সমস্ত কেন্দ্র বাহিনীকে তাদের দায়িত্ব যদি কোনো একটা জেলার এসপির হাতে থাকে, আপনি 1 কোটি লোককে নামিয়ে দিলেও কোনো কাজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে যদি কেন্দ্র বাহিনীর দায়িত্ব থাকে, তাহলে সেই কেন্দ্র বাহিনীতে এই রাজ্যে ভোট করানো যাবে না। নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি বুঝতে পারবে, বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতারা যত তাড়াতাড়ি বোঝাতে পারবে, তত তাড়াতাড়ি মঙ্গল। বাহিনী 100 জন এলো কি 1 লাখ জন এলো, কিছু এসে যায় না। সেই বাহিনী কাজ করছে কি? 2021, 2024 আমরা দেখে নিয়েছি, প্রত্যেকেই জানে, আমার আর নতুন করে বলার কিছুই নেই। বাহিনীকে আসল জায়গায় নিয়ে যাওয়াই হয়নি। যেখানে শান্তিপূর্ণ ভোট হয়ে গেছে বা যেখানে রিগিং আগি হয়ে গেছে, সেখানে বাহিনী ঘুরে বেরিয়েছে। যেখানে মারপিট হয়েছে, ছাপ্পা হয়েছে, সে ত্রিসীমানায় কোনো বাহিনীকে দেখা যায়নি। আর বাহিনী করবেটা কি? যেখানে হিন্দু ভোট, সকালবেলা উঠে 4-5টা পেটো ফেলে দিল, হিন্দু ভোট আটকে দিল। কোথায় বাহিনী? বাহিনী থেকে করবে নাকি? এই জন্য এবার কেন্দ্র বাহিনী নাকি বাড়ানো হবে। এবং সবচেয়ে বড় কথা, এটা নিয়ে আলোচনা হয়েছে যে কেন্দ্র বাহিনীকে কোথায় থাকবে, তার দায়িত্ব কার হাতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই কি কেন্দ্র বাহিনীর দায়িত্ব থাকবে, নাকি কেন্দ্র বাহিনীর জন্য আলাদা করে কিছু নিয়োগ করা হবে, সেই নিয়ে এবার আলোচনা হবে। পঞ্চায়েত ভোটই বলুন, বিধানসভা ভোটই বলুন, লোকসভা ভোটই বলুন, হাজার হাজার কেন্দ্র বাহিনী আসে, তাতে কিছু লাভ হয় না, তৃণমূল ভোটের রিগিংটা করেই যায়। কিন্তু এবারে এসআইআর এর জন্য প্রায় 1 কোটি মানুষ, অর্থাৎ ভুয়ো ভোটারের নামগুলো বাদ চলে যাচ্ছে। ফলে এবার এই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য কেন্দ্র বাহিনী আরো বেশি উপযুক্ত ভূমিকা নেবে, এটাই এখন মনে করা হচ্ছে। কেন্দ্র বাহিনীর ভূমিকা কি হবে, বাহিনী কোথায় থাকবে, তাদের ক্ষমতা কাদের হাতে থাকবে, এই সবকিছুর উত্তর সোমবারের বৈঠকে পাওয়ার কথা চলছে। না পেয়েছে কি? মনোজ আগরওয়াল সাংবাদিক সম্মেলন করলে আপনারা এই সবকিছু জানতে পারবেন যে এবারে কত দফায় ভোট হবে। আমি আপনাদের আগেই বলেছি যে আর নাকি 7-8 দফায় ভোট হবে না। বিশাল বাহিনী নামিয়ে 2 থেকে 3 দফায় এই রাজ্যে ভোট করা কেন যাবে না, এটা নিয়েও আলোচনা হয়েছে। ফাইনাল কিছু হয়নি। 3 দফায় ভোট করা হবে নাকি সেই 7 দফায় ভোট করা হবে, এই নিয়ে ফাইনাল আলোচনা কিছু হয়নি। আশা করা যায় এবার অন্তত এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র বাহিনীকে ঠিকঠাক পরিচালনা করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা কেন্দ্রের নির্বাচন কমিশন করতে পারবে, সেই আশাটা আমরা রেখেছি। তার জন্য বুথের বাইরে সেনা থাকবে কি বুথের ভেতরে সেনা থাকবে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ফাংশনিং সেটা ঠিকঠাক করতে হবে। এবং সেটা যে মমতা পুলিশের হাতে দায়িত্ব থাকলে কোনোদিন হবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, বিজেপির নেতারাও জানেন। কতটা নির্বাচন কমিশনকে বোঝাতে পারবে তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনী 1100 কোম্পানি 2021, এবং তারপরেও ছিল এক একটা দফায় প্রায় 1019। এই যেমন 2024-এ যে লোকসভা নির্বাচন শেষ দফার যে ভোট, 7ম দফা, তাতে 1019 কোম্পানি বাহিনী একটা দফাতে ছিল। কি লাভ হয়েছে? লাভ কিছুই হয়নি। ফলে কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা কেন্দ্র বাহিনীর দায়িত্বে কারা থাকছে, তার উপর নির্ভর করবে এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কি না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, গতকাল অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে এই অ্যাপ বানিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ মিথ্যা কথা এই রাজ্যে তোলামূল ছাড়া কেউ বিশ্বাস করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ নোংরামি কেউ বিশ্বাস করবে? এই নির্ভেজাল মিথ্যা কথা কেউ বিশ্বাস করবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলে চালাতে চাইছে, কেউ বিশ্বাস করবে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা করুন যে যদি ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করে, তাহলে উত্তরপ্রদেশে যোগী সরকারের রাজত্বে কি করে খসড়া ভোটার তালিকা থেকে 2,89,00,000 ভোটারের নাম বাদ চলে গেছে। 3 কোটি ভোটারের নাম গেছে উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে। ভোটার তালিকায় নাম ছিল প্রায় 2024-এর লোকসভা ইলেকশনের সময়ও উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম ছিল 15,44,00,000। খসড়া ভোটার তালিকায় এসে দাঁড়িয়েছে 12,55,00,000। 3 কোটি ভোটারের নাম বাদ চলে গেছে। হিসেবে দেখতে পাচ্ছি যে তার মধ্যে 46,23,000 মৃত ভোটার রয়েছে। 2 জায়গায় নাম রয়েছে ডুপ্লিকেট ভোটার 25,47,000। স্থানান্তরিত অনুপস্থিত ভোটার 2,17,00,000, মোট 3 কোটি। এরপরেও যাদের নাম আছে খসড়া ভোটার তালিকায় 15,44,00,000 থেকে 3 কোটি বাদ দিয়ে 12,55,00,000 এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যেও 1,40,00,000 ভোটারকে নথি দেখানোর জন্য শুনানি পর্বে ডাকা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা জিজ্ঞেস করুন
তৃণমূলের মুখপাত্রদের জিজ্ঞেস করুন, যদি ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করবে তাহলে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জেতা সরকারের বিরুদ্ধে তাদের ভোটার লিস্ট থেকে 3 কোটি মানুষকে কি করে বাদ দিয়ে দিল। পিসি ভাইপোর মিথ্যা একটা বাচ্চা ছেলে বুঝতে পারবে যে কি পরিমাণ মিথ্যা সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্য থেকে সাংসদ হয়ে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন। সংবিধানের নামে শপথ নেওয়া একজন সাংসদ, একজন বিধায়ক, একজন মুখ্যমন্ত্রী কি করে একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে প্রতিদিন প্রকাশ্যে এই রকমের মিথ্যা কথা বলতে পারেন, মানুষকে ভুল বোঝাতে পারেন। আমি বুঝি না কেন ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। ইলেকশন কমিশনের কি কোনো ক্ষমতাই নেই? তাদের বিরুদ্ধে যে যা বলবে, যা মিথ্যা রট্টা হবে সবটাই কি তারা হজম করে নেবে, নাকি সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কোনটা ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আরেকবার শুনুন, কিভাবে মানুষকে উত্তেজিত করছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলে। ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। কেউ জিজ্ঞেস করবে যদি বিজেপির অ্যাপে কাজ হয় তাহলে উত্তরপ্রদেশের ভোটার লিস্ট থেকে 3 কোটি ভোটারের নাম কি করে বাদ চলে গেল? 1.5 কোটি মানুষকে আরো হিয়ারিং এ ডাকা হয়েছে, কি করে হলো? যোগী তো গতবার ভালো ফল করেছে, তাদের তো ডিস্টার্ব করার কোনো কারণ ছিল না যদি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কথা বলতো। আমি নিজে ইলেকশন কমিশন মানে আমাদের এখানে যেটা নির্বাচনী আধিকারিকের দপ্তর সেখানে গেছি, প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। তারা এক একজন ভোটারকে এন্টারটেন করছে। কেউ যদি বলে আমার ভোটার নাম ভোটার তালিকায় বাদ চলে গেছে, আমাকে মৃত ঘোষণা করা হচ্ছে, তাকে পার্সোনালি অ্যাটেন্ড করা হবে। 58,20,000 নাম বাদ চলে গেছে, তৃণমূল খুঁজে বের করতে পেরেছে মাত্র 3 জনকে, মাত্র 3 জনকে। সব রাজনৈতিক দল মিলে খুঁজে বার করতে পেরেছে মাত্র 8 জনকে। ফলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারে মিথ্যা কথা বলে চলেছেন, ইলেকশন কমিশনের উচিত তাদের দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা, নাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আইনের চোখে সবাই সমান নয়। অগ্নিমিত্র পাল বিজেপির নেত্রী বলছেন, যদি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর করতে না দেয় তাহলে অন্য রকমের খেলা হবে। কি বললেন আজকে অগ্নিমিত্র পাল, ছোট্ট করে দেখুন। এই মানুষ বুঝে গেছে যে আজকে এই পার্টি তারা মিথ্যে কথা বলে। প্যাথোলজিক্যাল লায়ার বলে একটি শব্দ আছে। মমতা ব্যানার্জিও প্রচন্ড অসত্য কথা বলেন এবং রাজনীতির জন্য অভিষেক ব্যানার্জিও প্রচন্ড অসত্য কথা বলেন। এবং কমপ্লেন 3টে কমপ্লেন গেছে, বারবার তো ইলেকশন কমিশন বলেছে কারুকে যদি অন্যায়ভাবে নাম কাটা যায়, সে বেঁচে আছে অথচ মৃত বলে নাম কাটা গেছে, তার নামটা অন্য কোনো কারণে কাটা গেছে, অবশ্যই ইলেকশন কমিশনকে জানান। কিন্তু সেখানে দেখা যাচ্ছে 3টে নাম 6টা নাম জমা পড়েছে। তাই আসল কারণটা কি, কেন আপনারা এসআইআর কে বন্ধ করতে চাইছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি, যে এসআইআর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ইলেকশন হবে না। আর এসআইআর যদি আপনি বন্ধ করার চেষ্টা করেন, আপনি পারবেন না, তাহলে কিন্তু অন্য পদ্ধতিতে ইলেকশন হবে। এবার কোনটা আপনি চান সেটা দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে গেছেন, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি মামলা করে দিয়েছেন এবং পিসি ভাইপো আর বলছে না যে আমরা এখানে এসআইআর করতে দেবো না। তারা কি বলছে, এসআইআর এর সময় এক্সটেনশন করা হোক। তারা এই যে সুপ্রিম কোর্টে গেছে, এসআইআর এর সময় এক্সটেনশন করা হোক। তারপরে সবচেয়ে যে জন্য গেছেন, বিএলএ বুথ লেভেল এজেন্টদের অ্যালাউ করা হোক হিয়ারিং এ। অর্থাৎ তৃণমূল হিয়ারিং থেকে কবজা করতে চাইছে, যেটা তারা এতদিন করতে পারেনি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আমার কাছে খবর আছে অনেক জেলা প্রশাসনের অফিসেই যেখানে হিয়ারিং চলছে সেখানে তৃণমূলের বিএলএরা বুথ লেভেল এজেন্টরা খবরদারি করছে। আমার কাছে খবর আছে ইলেকশন কমিশনের কাছে এখনো অব্দি গিয়ে পৌঁছায়নি। আরো অনেক কিছু বলেছে, অনেক কিছু বলেছে। এই যে ডেরেক ওব্রায়েন তৃণমূলের সাংসদ এবং তার তরফ থেকে মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আদতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তৃণমূলের এই মামলা। অনেক কিছু নিয়ে মামলা করেছেন, দেখা যাক এই মামলার পর সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট সাংবিধানিক একটা সংস্থা,
ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো কিছুই নির্দেশ দিতে পারবে না। এটা আপনারাও জানেন, আমরাও জানি। তাহলে রাজ্যের মানুষের উন্নয়নের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা খরচা করে কেন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি বা অন্যান্য বিখ্যাত আইনজীবীদের পকেট ভরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নটা এবার আপনাদেরকে করতে হবে। লাস্ট আপডেট, আমরা ওখানেই আছি। 32 লক্ষ মানুষের শুনানি চলছে যাদের নাম নো ম্যাপিং হয়ে গেছে। এরপরে 94 লক্ষ মানুষের শুনানি হবে। এই 94 লক্ষ মানুষের মধ্যে 24 লক্ষ মানুষের বাপের নাম নিয়ে ঘোটালা হয়েছে। সীমান্তবর্তী 4টে জেলা, মুসলিম অধ্যুষিত 4টে জেলা, সেখানকার 50টা বিধানসভা এলাকায় এই ঘোটালাগুলো হয়েছে। 24 লক্ষ ভোটার নিজেদের বাপের নাম নিয়ে ঘোটালা করেছে। এখান থেকে প্রচুর নাম বাদ চলে যাবে এবং বাকি সব মিলিয়ে 32 প্লাস 94 প্রায় 1,26,00,000 শুনানি আমাদের রাজ্যে হতে চলেছে। ইতিমধ্যে 10 লাখের শুনানি হয়ে গেছে, 58 লাখের নাম বাদ চলে গেছে। সেখান থেকে খুব একটা পরিবর্তন হয়নি। 58 লাখের প্লাস কত হয় এটা এখন দেখা। 58 লাখের প্লাস আরো কি 50 লক্ষ মানুষের নাম বাদ যাবে? 24 লক্ষ যাদের বাপের নামে ঘোটালা, তাদের মধ্যে প্রায় 15-20 লাখের কাছাকাছি নাম বাদ যাবে। ইলেকশন কমিশন এমনটাই আন্দাজ করছে। 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে, তবে জানবো এই রাজ্যে ইলেকশন কমিশন ঠিকঠাক কাজটা করতে পারলো। ভালো করে দেখুন, উত্তরপ্রদেশে 3 কোটি মানুষের নাম বাদ চলে গেছে, তামিলনাড়ু 1 কোটি মানুষের নাম বাদ চলে গেছে, গুজরাট প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে কি হলো? ছোট রাজ্য বলে পশ্চিমবঙ্গেও হবে, পশ্চিমবঙ্গেও নাম বাদ যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এতটাই চুরি দুর্নীতি করেছে, কোন রাজ্যে বিএলওরা, বুথ লেভেল অফিসাররা এরকম ভাবে সরকারি চামচাবাজি করে না। সেটা আপনারা বিহারে দেখে নিয়েছেন। পশ্চিমবঙ্গে কি হবে সেটার জন্যই অপেক্ষা। বুথের মধ্যে কি সেনাবাহিনী থাকবে? আধা সেনা থাকবে, তার জন্য অপেক্ষা। কেন্দ্র বাহিনীর কন্ট্রোল কাদের বিরুদ্ধে থাকবে? এর আগে যে ভোটগুলো হয়ে গেল, কেন্দ্র বাহিনীর কন্ট্রোল মমতা পুলিশের হাতে ছিল, সেবারটা কি এবারই একই হবে 26-এর মতন? কেন্দ্র বাহিনীর কন্ট্রোল যদি মমতা পুলিশের হাতে থাকে, ওই যে বললাম 1 কোটি বাহিনী নামিয়ে দিলেও এই রাজ্যে কিছু হবে না। ফলে বিজেপির নেতারা যারা পরিবর্তন আনবেন, যাদের হাত ধরে পরিবর্তন আসবে, আমরা যতই চিৎকার করি পরিবর্তন চাই পরিবর্তন চাই, আপনারা জানেন গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দল একমাত্র পারে পরিবর্তন আনতে। বিজেপির নেতারা নির্বাচন কমিশনের উপর কতটা চাপ সৃষ্টি তৈরি করতে পারবে এই কেন্দ্র বাহিনী নিয়ে, তার উপর এই রাজ্যের ভোটের ফলাফল অনেকটা নির্ভর করছে। এসআইআর হওয়ার পর তৃণমূল যে ব্যাকফুটে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভোটের দিন আর তার চেয়েও বড় কথা হচ্ছে কাউন্টিং এর দিন, যেখানে সবচেয়ে বেশি চুরি দুর্নীতির অভিযোগ ওঠে, সেই দুটো দিন বিজেপির নেতারা, তাদের কর্মীরা কতটা এফেক্টিভ ভূমিকা নিতে পারেন তার উপর নির্ভর করবে এই রাজ্যের পরিবর্তন। কিন্তু আমরা চাইছি মানুষ এই চুরি দুর্নীতির কাছাকাছিও যেন তৃণমূল পৌঁছতে না পারে। যেভাবে 2011-তে ভোট হয়েছিল, সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল, সাফ হয়ে গেছিল সিপিএম, আমরা চাই 2026-এ ওই একই রকম ভাবে ভোট হোক, তৃণমূল সাফ হয়ে যাক। পরিবর্তন দরকার, পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, তাদের এই পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। আমার ব্যক্তিগত মত, এত কিছু জানার দেখার পরে কোন সুস্থ, সভ্য, শিক্ষিত মানুষের অন্তত এই তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।